That was the video about National Financial Literacy Quiz, which you saw just now, 2026, which is initiated by SEBI and NISM for undergraduate and postgraduate students. For more information, you can visit nflq.nism.ac.in website and can have an online quiz for to understand the quiz competition. So on that note, let's move to our webinar. So firstly, good evening to everyone. I am Sahil Pawar, working in the Investor Education Department of NISM. NISM is a capacity building initiative of SEBI. We at NISM conduct a wide range of activities at various levels with the objective of improving quality standards in the securities markets. At NISM, we work in five broad areas: long and short term academic programs, certification for market intermediaries, e learning programs, training programs for working professionals and academia, and various investor education initiatives. So, today's webinar topic is Basic Principles in Financial Planning in Bengali language. So, for this, we have with us Professor Dr. Ram Prahlad Chaudhary. Dr. Chaudhary is the director of the CUCSE, that is Center of Excellence in Financial Market, coordinator of the MBA in Specific Financial Management program, and professor at the Postgraduate Department of Commerce, University of Calcutta. He holds an MCOM and PhD from the University of Calcutta and MBA Specific in Finance from IGNOU, and is a fellow member of the Insurance Institution of India. With over 2 decades of academic experience, including service at Bankim Sartar College, he is also a visiting faculty across leading colleges in Kolkata. Now, on that note, I will request Dr. Ram Prahlad Chaudhary sir to begin with the session. আমি আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আজকে আমরা আর্থিক পরিকল্পনার মূল বিষয়গুলোর উপরে একটি ইনভেস্টার্স এডুকেশন ওয়েবিনারে সম্মিলিত হয়েছি। এই ওয়েবিনারটা শুরু করার আগে আমি দু একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। সেটি প্রথম কথা হলো কি NISM ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেট একটা ক্যাপাসিটি বিল্ডিং ইনিশিয়েটিভ সেবি দ্বারা আছে, যে ক্যাপিটাল মার্কেট বা আর্থিক বাজারে দেখবেন নানান ধরনের ইনভেস্টার্সদেরকে এডুকেট করে থাকে। এবং এই যে কাজটি করছে সেবি NISM, তার মূল বিষয়টাই হলো ভারতবর্ষের মধ্যে আমাদের যে আর্থিক বাজার, সেই আর্থিক বাজার প্রতি জনমানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করার জন্য করছে। আমি সব থেকে প্রথমে আপনাদেরকে দু একটি ডিসক্লেমার বলে নিতে চাই যে আজকে এই ওয়েবিনারে যারা পার্টিসিপেট করছেন তাদের প্রত্যেককেই এই সার্টিফিকেট দেয়া হবে, এবং আজকে এই ওয়েবিনারে শেষে আপনাদেরকে একটা পল কুইজটাও করা হবে। এবং আজকে যে আমাদের মূল বিষয় আর্থিক পরিকল্পনার মূল বিষয়গুলো কি কি হওয়া উচিত, সেই বিষয়ের উপরে আগাম 1 ঘন্টা আমি আপনাদের সঙ্গে আলাপচারিতা করব। আজকে বিষয়টি হলো আর্থিক পরিকল্পনার মূল বিষয়গুলো। এই আর্থিক পরিকল্পনাটা কি? আসলে আর্থিক পরিকল্পনা হলো একজন ব্যক্তির আর্থিক চাহিদা অনুমান করা, যে আমি ভবিষ্যতে কি কি চাইতে পারি, আমার কি কি প্রয়োজন হতে পারে, এবং সেই চাহিদা অনুমানকে সত্যিকারে বাস্তবায়িত করার জন্য একটা বিনিয়োগের মাধ্যমে তার জীবন দশায় সেই আর্থিক চাহিদা কিভাবে আমরা পূরণ করতে পারি, এবং এই জন্য একটি ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন, শিক্ষা, কেনাকাটা, বিয়ে বা অসুস্থতার মতো জরুরি পরিস্থিতিতে দেখা দুর্ঘটনা, মৃত্যু বা বন্যার মতন প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মেটানো ইত্যাদি, এইসব যে আমাদের জীবনের নানান দিক আছে, সেই সব বিভিন্ন
আপদ বিপদ থেকে শুরু করে বা আমার জীবনের পর্যন্ত যা যা চাহিদা আছে, যেটাকে আমি বলেছিলাম কি চাহিদা অনুমান করা, সেই আনুমানিক চাহিদাটাকে আমরা কিভাবে পূরণ করতে পারি। তার মানে আর্থিক পরিকল্পনা হলো ভবিষ্যতের আর্থিক লক্ষ্য অর্জনের জন্য একটি পরিকল্পিত ব্যবস্থা। এবং এই পরিকল্পিত ব্যবস্থাটাকে যতটা আমরা সঠিক করতে পারবো, আমাদের যে আনুমানিক চাহিদা, সেই আনুমানিক চাহিদাগুলোকে আমরা তত সহজেই পূরণ করতে পারবো। এইটা আমাদেরকে বুঝে নিতে হবে। দ্বিতীয় কথাটা হলো আয়, ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগের সঠিক সমন্বয়। আমাদের জীবনে সব থেকে বেশি গুরুত্ব দিই আমরা আয়ের উপর, কিন্তু দেখবেন কেউ কেউ আয় অনেকটাই করে উঠতে পারলেও সে ব্যয় উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন না। এবং অনেকেই তো দেখেন কি সে যিনি যতটা আয় করছেন তার থেকে বেশি ব্যয় করছেন। তাহলে তার পুরো জীবনের যে এই আনুমানিক চাহিদা পূরণ করার কথা একটু আগে আমি বলছিলাম, সেটা হয়তো বাস্তবে সম্ভব হবে না। তার জন্য কি করতে হবে? সঞ্চয় করতে হবে। কিন্তু আবার দেখা যায় সঞ্চয় করলেও সেই মুদ্রাস্ফীতি দর আছে, টাকার মূল্যটা লং রানে কি হয়, দীর্ঘমেয়াদী সময় তার অমূল্য হতে অমূল্যন হতে থাকে। এবং এই অমূল্যনের জন্য দেখবেন কি আজকে যে টাকা পরিমাণ নিয়ে আপনি যত বাজার থেকে পণ্যগুলো কিনতে পাচ্ছেন, 1 বছর পরে সেই সমান সমান টাকা নিয়ে ঠিক অতটাই পণ্য আপনি বাজারে কিনতে পারবেন না। এটা মুদ্রাস্ফীতির জন্যও হয়, ডিভ্যালুয়েশন অফ মানি জন্যও হয়। তাহলে এই টাকাটাকে আমাদেরকে বাঁচাতে গেলে, এই মুদ্রাস্ফীতি থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে তার পথটি হলো ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগ। তাহলে ওই টাকাটাকে আমি কোনো একটা এইরকম পরিকল্পে বিনিয়োগ করব যেখানে মুদ্রাস্ফীতির থেকে বেশি রিটার্ন, অর্থাৎ ওই উপরে আমরা আয় করতে পারবো। আমাদের বিনিয়োগের উপর যে আয় হবে সেই মুদ্রাস্ফীতি দর থেকে বেশি হবে। তাহলেই আমরা দেখব কি আমি আমার যে টাইম ভ্যালু অফ মানি, বা আমাদের যে 1 বছর পরে ঠিক অত টাকা দিয়ে আমি যতটা 1 বছর আগেও পণ্য কিনে উঠতে পারছিলাম ততটাই পাচ্ছি, সেটা সম্ভব করা হবে। তাহলে আয়, ব্যয়, সঞ্চয় আর ও বিনিয়োগ, এই 4টি বিষয়বস্তুর মধ্যে যদি আমি সঠিক সমন্বয় ঘটাতে পারি, তাহলে আমার আর্থিক পরিকল্পনা করতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। এবং আর্থিক পরিকল্পনা ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার জন্যও করাটা উচিত। যে ব্যক্তি আর্থিক পরিকল্পনা করে চলেন জীবনে, সেই ব্যক্তি তার ব্যক্তিগত জীবনেও দেখেন এবং গোটা পরিবারের জন্যেও তার একটা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়ে ওঠে। যে কারণে আর্থিক পরিকল্পনাটা আমাদের করা খুবই দরকার। তাহলে আর্থিক পরিকল্পনাটি হলো কি আমি ভবিষ্যতে যে চাহিদা অনুমান করার কথা বলছিলাম, সেই চাহিদাগুলোকে কিভাবে পূরণ করতে পারবো। এবং এই প্রয়োজনীয়তাটা কি কি আছে। ধরুন, অনিশ্চিত ভবিষ্যতের প্রতি প্রস্তুতি হওয়া। কারণ ফিউচার সবসময় কিন্তু অনিশ্চিত। আমরা জানি না কি হবে কালকে। আজকে কেউ ভালো আছেন, কালকেই হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। এই যে দেখুন, বছর 4 আগে যখন করোনার ব্যাপকভাবে গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো, তখন 2020 সালের আগে কেউ জানতেন না কি আমাদের আগাম 2-3 বছর এইরকম সময় দিনকাল কাটাতে হবে। এবং তখন অনেকেই যারা টাকা পয়সা যাদের হাতে ছিল না, তাদের কিন্তু অসুবিধা হয়েছে। কারণ হচ্ছে তাদের আয়টা প্রায় বন্ধ হয়ে গেছে। যারা দিন খাটে, দিন রোজগার করে, যাদের দিনে খেটে আনে এবং রাতে খায়, তাদের জন্য খুবই অসুবিধা হলো। তাহলে অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি করার যে একটা পদক্ষেপ, সেই পদক্ষেপটি হলো আর্থিক পরিকল্পনা।
মুদ্রাস্ফীতির সঙ্গে যে মোকাবিলা করার, তার জন্যও কিন্তু আর্থিক পরিকল্পনা করাটা ততটাই জরুরি। কারণ সে, যদি আপনি টাকাটা শুধু ব্যাংকে রাখেন, বা আপনি টাকা নিয়ে শুধু আপনার আলমারিতে বন্ধ করে রাখলেন, তিজোরিতে, তাহলে কিন্তু 1 বছর পরে দেখা যাবে সেই টাকাগুলো মূল্যটা অনেকটাই কমে গেছে। ওই 100 টাকা দিয়ে আজকে দিনে যত বাজারে আপনি পণ্য পাচ্ছেন, সেই 1 বছর, 2 বছর বা 5 বছর পরে ঠিক ওই 100 টাকার নোট নিয়ে ততটাই পণ্য কিন্তু আপনি বাজার থেকে নাও পেতে পারেন। ফলে মুদ্রাস্ফীতির প্রভাবটাকে যদি মোকাবিলা করতে হয় আমাদেরকে, তাহলে এই আর্থিক পরিকল্পনার প্রয়োজন আছে, বা আর্থিক পরিকল্পনার পথ দিয়ে আমাদের যেতেই হবে। আর্থিক চাপ ও ঋণ কমানোর জন্যেও আর্থিক পরিকল্পনা করে যারা চলেন, তাদের কিন্তু জীবনে ঋণের বেশি সম্মুখীন হতে হয় না। এবং সব থেকে বড় কথা বলি, আর্থিক পরিকল্পনার যে সব থেকে বিশেষ করে প্রয়োজনীয়তা আছে, সেটি হলো স্বপ্ন ও লক্ষ্য পূরণ। যদি আপনি জীবনে স্বপ্ন দেখতে চান এবং সেই স্বপ্নটাকে যদি বাস্তবে পূরণ করতে চান, তাহলেই আপনাকে আর্থিক পরিকল্পনার প্রয়োজন আছে। আমরা একটা বিশাল প্রবাদ শুনে থাকি, কি আমরা গরিব হয়ে জন্মেছি তাতে আমাদের কোনো ভুল ত্রুটি নেই, কিন্তু যদি আমি গরিব থাকতে থাকতে এবং গরিব থাকা অবস্থাতেই যদি মরে যায়, পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে নিশ্চয়ই আমার কোনো না কোনো পরিকল্পনার অভাব ছিল, এবং সেই পরিকল্পনাটি হলো আর্থিক পরিকল্পনার অভাব। তাহলে স্বপ্ন যদি আমাদের দেখতে হয় এবং স্বপ্নটাকে যদি পূরণ করতে হয়, তাহলে আর্থিক পরিকল্পনা করাটা খুবই দরকার। এবং আর্থিক পরিকল্পনার প্রধান লক্ষ্যগুলো কি কি, যেটা একটু আগে থেকে আমি আপনাদেরকে বলেছিলাম, এই 5টি বিষয় খুবই আমাদের জেনে নেওয়ার দরকার। একটা হলো আর্থিক নিরাপত্তা, যেটা আপনাকে আমি আগেও বলেছি, কি যে ব্যক্তি জীবনে আর্থিক পরিকল্পনা করে চলেন, তাদের কিন্তু একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকে। তার কোনো আপদ বিপদের সময় কখনো কারো কাছে হাত পাততে হয় না, সে নিজেই কিন্তু টাকাটা দিয়ে ম্যানেজ করে নিতে পারে। এবং আর্থিক পরিকল্পনা করলে আর একটা তার ভালো দিক হলো সঞ্চয় বৃদ্ধি করা। কেন আমি বলি, কারণ হচ্ছে, যদি আপনি কোনো আর্থিক পরিকল্পনা না করেন, তাহলে দেখা যাবে কি আপনি যা আয় করছেন, খরচের উপর আপনার নিয়ন্ত্রণ থাকছে না, আপনি বেশি বেশি খরচ করে ফেলছেন। কিন্তু যদি আপনি পরিকল্পিতভাবে এই ব্যয়টা করেন, তাহলে নিশ্চয়ই আপনার সঞ্চয় বৃদ্ধি হবে। আর যদি সঞ্চয় বৃদ্ধি হয়, তাহলে সেই সঞ্চয়টাকে আমরা বিনিয়োগের মাধ্যমে সম্পদে কিন্তু পরিবর্তিত করতে পারবো। এবং ওই সঞ্চিত টাকাটাকে আমরা বিভিন্ন অ্যাভিনিউতে, বিভিন্ন জায়গায়, আমি সেটা একটু পরেই আপনাকে আরো বিস্তারিত ভাবে বলছি, সেই জায়গাগুলো আমরা টাকাটা বিনিয়োগ করব। এবং আপনি দেখতে পারবেন কি সেই বিনিয়োজিত টাকাটা আপনার কিন্তু একটা সম্পদ হয়ে দাঁড়িয়েছে জীবনে। এবং এই সম্পদটাই হলো আর্থিক পরিকল্পনার প্রধান লক্ষ্য। শুধু তাই নয়, আপনি আর্থিক পরিকল্পনা করার মাধ্যমে আপনি ঝুঁকির একটা আহ, সাফল্যপূর্ণ ব্যবস্থা করতে পারবে। কারণ হচ্ছে, আমি যেখানেই যাই না কেন, ঝুঁকি নিতেই হয়। আপনারা মনে রাখবেন, ঝুঁকি ছাড়া পৃথিবীতে কিছু নেই। আজকে এক্ষুনি কিছু আছে, এক্ষুনি কিছু আহ, আহ, যেটা হচ্ছে নেই। আপনি দেখবেন, এই যে এক্ষুনি আছে এবং এক্ষুনি নেই, এই মধ্যে যে ফারাকটা, সেই ফারাকটা কি? সেই ফারাকটা হচ্ছে একটা বিশাল রিস্ক। কারণ হচ্ছে, আপনার চাকরি আজকে আছে, কিন্তু এক্ষুনি বস সঙ্গে ঝগড়া হয়ে গেল, আপনাকে বস বললেন ঠিক আছে, আপনি অনেক বেশি বোঝেন, কাল থেকে আপনার আসা দরকার নেই, আপনি কাজটা ছেড়ে দিতে বাধ্য হলেন। তাহলে দেখুন, এক মুহূর্তে আগে আপনার চাকরি ছিল, এই মুহূর্তে চাকরি নেই। এবং এই যে একটা ঝুঁকি, সেই ঝুঁকিটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এই জায়গার জন্যে কিন্তু আর্থিক পরিকল্পনা দরকার। এবং একটি ব্যক্তি শুধু আর্থিক নিরাপত্তা, সঞ্চয়, সম্পদ বা ঝুঁকি মোকাবিলার জন্য আর্থিক পরিকল্পনা করে থাকেন না। সব থেকে বড় কথা হলো, আর্থিক পরিকল্পনা আপনাকে একটা আর্থিক স্বাধীনতা অর্জন করে দেয়, শুধু আপনার জন্য নয়,
আপনার পরিবারের জন্য। এবং আপনাকে দেখে আপনার আশেপাশে প্রতিবেশীরাও চলে আসেন আপনার কাছ থেকে শিখতে যে আপনি টাকাটা কিভাবে ম্যানেজ করছেন। আপনি প্লিজ, আপনি আর্থিক স্বাধীনতাটা অর্জন যে এই করলেন, সে আর্থিক স্বাধীনতা অর্জন করার জন্যে আর্থিক পরিকল্পনা যে কি ভূমিকা সেটা বুঝতে গেলে আমি আপনাকে একটা খুব ছোট্ট গল্প বলছি। একটি ব্যক্তি, সে চাকরি করছিলেন এবং সেই চাকরি করাকালীন কোনো কিন্তু তার ইন্স্যুরেন্স নেননি। তার 1 লাখ টাকা মাসে, এবং তার পরিবারে 3 জন 4 জন বাচ্চা, বৃদ্ধ মা বাবা 2 জন, তার স্ত্রী, এই 7 জনে পরিবার। হঠাৎই দেখা গেল কিছুদিন পরে সেই ব্যক্তি লিভার সিরোসিস হয়ে মারা গেলেন। যেহেতু ওনার কোনো টার্ম ইন্স্যুরেন্স ছিল না, যেহেতু ওনার কোনো আর্থিক পরিকল্পনার করার দৃষ্টিভঙ্গি নিয়ে চলতেন না, হঠাৎই দেখা গেল সেই পরিবার, যে পরিবারে পারিবারিক আয় মাসে 1 লাখ টাকা ছিল, সেই রাস্তা উপরে চলে এলেন। লিটারালি যে বাচ্চাগুলো ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলগুলোতে পড়ছিলেন, সেই বাচ্চাগুলোর পড়াশোনা বন্ধ হয়ে গেল। মা বাবা ওষুধের জন্য যেটা হাজার হাজার টাকা খরচ হতো মাসে মাসে, এখন মা বাবা সেই মাথায় হেঁটু করে নিয়েছেন, লজ্জায় কাউকে বলতে পারেন না কি তার জন্য ওষুধ ওষুধ জন্যে টাকা প্রয়োজন। কার কাছে বলবে? যে ছেলে আয় করছিল সে তো চলে গেল। এইখানেই আমার বক্তব্য হলো কি, সেই ব্যক্তি যদি একটি আর্থিক পরিকল্পনা করে চলতো, এবং ওই 1 লাখ টাকার মধ্যে বেশি নয়, মাসে 1,000 টাকা, যেটা 1% মাত্র, সেই 1,000 টাকা করে দিলে বছরে 12,000 টাকা হয়। 12,000 টাকা দিয়ে যদি একটা টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান নিয়ে থাকতো, তাহলে ওই পরিবার অন্তত 70-80 লাখ টাকা কম্পেনসেশন মানি হাতে পেয়ে যেত। এবং আপনি ভেবে দেখবেন, এই যে একটা আর্থিক পরিকল্পনার একটা দিক আমি শুধু এখন আপনাদের সামনে এটা প্রস্তুত করলাম একটা গল্পের মাধ্যমে, কিন্তু এই পদক্ষেপটি সেই পরিবারের প্রতি একটা আর্থিক স্বাধীনতা অর্জন করে দিল। সেই জন্য আর্থিক পরিকল্পনার লক্ষ্যগুলো কিন্তু খুবই ব্যাপক। তাও আমরা আমাদের আজকে এই আলোচ্য বিষয়ের জন্য আর্থিক নিরাপত্তা, সঞ্চয় বৃদ্ধি, সম্পদ সৃষ্টি, ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক স্বাধীনতা অর্জন করা অবধি সীমাবদ্ধ থাকলাম। তাহলে আর্থিক পরিকল্পনা ধাপ সমূহগুলো কি কি? প্রথম যেটা আপনাকে করতে হবে সেটি হলো আর্থিক লক্ষ্য নির্ধারণ। আগে আপনাকে বর্তমান আর্থিক পরিস্থিতি নির্ধারণ করতে হবে যে আপনি কোন জায়গায় আছেন। যেই জায়গায় আপনি আর্থিকভাবে দাঁড়িয়ে আছেন, সেই জায়গা থেকে আপনি কোন জায়গায় পৌঁছতে চান। আচ্ছা, আপনি ভেবে দেখুন, একটি ব্যক্তি যিনি 23 বছর বা 25 বছর বা 28 বছর বয়সে চাকরি শুরু করেছেন, তাহলে তাদের কত আর্থিক কি অবস্থানের উপর সে ব্যক্তি দাঁড়িয়ে আছে। এবং আজ থেকে যখন ধরুন 34 বছর, 35 বছর বা 38 বছর পরে রিটায়ার করবে, 60 বছর পৌঁছানোর পর, তখন তার কত আর্থিক অবস্থান বিস্তার ঘটাতে চান বা নিজেকে আর্থিকভাবে সম্পন্ন দেখতে চান। এই যে ফারাকটা, সেই ফারাকটাকে কিভাবে পূরণ করবেন, তার জন্যেই কিন্তু আমি বলছিলাম যে আর্থিক পরিস্থিতি নির্ধারণ করতে হবে। আপনি কোথায় এই মুহূর্তে আছেন আর্থিকভাবে, এবং কোথায় আপনি কোন লক্ষ্যে আপনি পৌঁছতে চান। আপনি তারপরে আয় ব্যয়টাকে বিশ্লেষণ করুন। আপনার যে মাসিক আয় আছে, সেই কত টাকা আপনি আয় করছেন এবং কত টাকা আপনি প্রতি মাস ব্যয় করছেন। এবং এই যে আয় এবং তার থেকে ব্যয়টাকে বাদ দিলে যেটা থাকে সেটা সঞ্চয়। এই যে সঞ্চয় টাকাটা, সঞ্চয় পরিমাণ টাকাটাকে আমরা বিনিয়োগ করি। কিন্তু এইখানেই আমার একটা সংযোজন হলো কি না, আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যেটা টাকাটা থাকে সেটা সঞ্চয় বটে, এটা আমরা মাস্টার মশাইরা বলে থাকি, ছাত্রদেরকে পড়িয়েও থাকি। কিন্তু যখন আমরা আর্থিক পরিকল্পনার দিক থেকে এই বিষয়টাকে চিন্তা ভাবনা করব,
তখন আমাদেরকে আয় মধ্য দিয়ে আগে ঠিক করে নিতে হবে কি আমি কত টাকা সঞ্চয় করতে চাই, এবং সঞ্চয় টাকাটা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকাটাকেই আমি ব্যয় করব। এবং এই সঞ্চিত পরিমাণ টাকাটাকে আমরা কোনো না কোনো পরিকল্পে যেটা হচ্ছে বিনিয়োগ করব। এবং এই বিনিয়োগ করার পরে দেখবেন আপনার ঝুঁকি জন্য একটা বীমা নিতে হবে। কারণ হচ্ছে হঠাৎ আপনার যখন 1 লাখ টাকা আয় আছে এবং আপনার মাসে মাসে ধরুন 50,000 60,000 টাকা ব্যয় হয়ে গেছে, দেখবেন মানব জীবনে এটা একটা অদ্ভুত ভাবে পরিলক্ষিত হয় যে আপনি টাকা খরচটা একবার যদি বাড়িয়ে নেন না, ওইটাকে কখনো কমানো সম্ভব নয়, খুব কষ্টে কমাতে হয়। ফলে যদি আপনার মাসে মাসে একটা পরিবারে 50,000 60,000 টাকা ব্যয় হচ্ছে, তাহলে আপনাকে এইটা নিশ্চিত হতে হবে যে আমার কোনো এরকম একটা টাকার সোর্স অফ ইনকামটা দরকার, যেই জায়গা থেকে এই টাকাটা আসতে থাকবে। এবং ওই জন্যে সেই ব্যক্তি যদি তার নিজের জীবনেও পড়ে একটি বীমা করে থাকতেন, জীবন বীমা করে থাকতেন, তাহলে সেই টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানে এগেনস্টে ওনার 50 60 লাখ টাকা পাওয়া যেত। এবং সেই পুরো কর্পাস টাকাটাকে ব্যাংকে রেখে একটা সাইজেবল টাকাটা কিন্তু ধরুন 50,000 টাকা মাসে আরামসে পাওয়া যেত। তাহলে এবং শুধু এই 5টি ধাপ করলে হবে না, আপনাকে মাঝে মাঝে পর্যালোচনা মধ্য দিয়ে যেতে হবে কি আমার যে পরিকল্পনাটা, আর্থিক পরিকল্পনাটা, সেটা সঠিকভাবে এগোচ্ছে তো। যদি কোথাও অসুবিধা হচ্ছে, কোথাও দেখছেন কি না আমার যে আর্থিক আহ, স্বপ্ন আছে, সেই আর্থিক স্বপ্ন পূরণ লক্ষ্যে এই এই বাধাগুলো চলে আসছে, তাহলে সেইভাবেই সেই বাধাটাকে নিস্তার পাওয়ার জন্য আপনাকে ওই আর্থিক পরিকল্পনাটাকেও সংশোধন করতে হবে। অর্থাৎ আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন, আয় ব্যয়টাকে আপনি বিশ্লেষণ করুন, এবং সঞ্চয়টাকে পরিকল্পিতভাবে আপনি বিভিন্ন জায়গা বিনিয়োগ করুন, যেখানে লক্ষ্য রাখবেন কি মুদ্রাস্ফীতি দর থেকে যাতে আপনার বেশি ওই বিনিয়োগের উপর আয় হয়। এবং ঝুঁকি যদি কোনো থাকে, তাহলে সেই ঝুঁকিটাকেও কিন্তু আমাদেরকে পরিকল্পনার মধ্যে রাখতে হবে। এবং সেইটাকে ঝুঁকি থেকে মোকাবিলা করতে গেলে আপনাকে যেটা দরকারি, সেই দরকারি পরিমাণে আপনাকে বীমাটাও নিতে হবে। এবং এই পর্যালোচনা বা সংশোধনটা যদি আমি একটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে যদি নিয়ে থাকি, তাহলেই দেখবেন আপনার আর্থিক পরিকল্পনাগুলো পূরণ হলো। তাহলে আয় ব্যবস্থাপনাটাকে আমরা কিভাবে করব, আমি এক একটা করে খুব সংক্ষেপে যাচ্ছি। তাহলে আয়টা হলো একটা নিয়মিত ও অতিরিক্ত আয়ের উৎস আপনাকে খুঁজতে হবে। আপনার যেটা স্যালারি থেকে ইনকাম আছে, আপনার যেটা কোনো যদি ধরুন রিয়েল এস্টেট প্রপার্টি থাকে, সেটা আপনি কোথাও ভাড়া দিয়ে আয়টাকে বৃদ্ধি করে নিতে পারেন। বা আপনার একটা বিল্ডিং আছে যেখানে আপনার 10টা রুম আছে, 10টা রুমই আপনি ব্যবহার করছেন না, আপনার ব্যবহারে হয়তো মাত্র 2টো বা ম্যাক্সিমাম 3টে রুম লাগছে, তাহলে বাকি 7টা রুমকে আমি অন্য ভাড়াটিয়াকে ভাড়া মাসে মাসে দিয়ে ওইখান থেকে কিছু টাকা উপার্জন করতে পারি। শুধু তাই নয়, আপনি দক্ষতা উন্নয়ন করতে পারেন, আপনার নিজেকে স্কিল করে তুলুন, নতুন নতুন আপনাকে স্কিলটা বা দক্ষতাটা আপনাকে শিখে নিতে হবে। আপনি কম্পিউটার শিখতে পারেন, আপনি ভালো গান যদি গিয়ে থাকেন তাহলে আপনি গান করতে পারেন, আপনি যদি আর্ট ড্রয়িং করতে থাকেন তাহলে আপনি সেটা করবেন। দেখবেন এই যে আমি পাশে 3টে নল রেখেছি, এই প্রত্যেক নল থেকে কিন্তু টাকাটা বেরোচ্ছে। অর্থাৎ আপনাকে এইরকম দক্ষতাটা অর্জন করতে হবে, যে দক্ষতার সাহায্যে আপনি আয় বৃদ্ধি উপায়গুলো খুঁজতে পারবেন। এবং এই যে আয়ের বৃদ্ধি করার যে উপায় আছে, সেই উপায় দিয়ে কিন্তু আপনার আয় সহজে বাড়িয়ে নিতে পারবেন। আপনি দেখবেন একটা অ্যাক্টিভ ইনকাম হয় আর একটা প্যাসিভ ইনকাম হয়। অর্থাৎ যখন আপনি চাকরি করছেন সেইখান থেকে যে টাকাটা পাচ্ছেন সেটা হলো আপনার অ্যাক্টিভ। কিন্তু আপনি যখন টাকাটা কোথাও একটা বিনিয়োগ করে রেখেছেন, সে শেয়ার হতে পারে, ডিবেঞ্চার হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, বা আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন বা সেভিং ব্যাংক অ্যাকাউন্টে রেখেছেন, যেখানেই রাখুন না কেন, বা সোনা চাঁদি আপনি কিনে রেখেছেন, আপনি যেখানেই রাখুন না কেন, আপনার ওই টাকা যেটা বিনিয়োগ করেছেন তার উপরে একটা অনবরত আয় হতে থাকছে।
অর্থাৎ এই রকম নতুন নতুন আয়ের উৎসটা আপনাকে নিজে নিজে নির্মাণ করতে হবে, খুঁজে বের করতে হবে। এবং যতটা এই উৎস তৈরি করতে পারবে, ততটাই কিন্তু আপনার আয় বাড়তে থাকবে। অর্থাৎ আপাতত আমি এইটা বলে থামছি কি, নিয়মিত ও অতিরিক্ত আয়ের উৎসটা আপনাকে বের করতে হবে, এবং এর কি করে বাড়ানো যায় সেটাও আপনাকে সম্ভাব্যকর উপায়টা খুঁজতে হবে। এবং নতুন নতুন আপনাকে দক্ষতাটা বা স্কিলটাও শিখতে হবে, যাতে আপনার মধ্যে যদি দক্ষতার উন্নয়ন হয়, তাহলে আয়ের উন্নয়ন আহ, আহ, হতেই হবে। এবারে ব্যয় ব্যবস্থাপনার জন্য আপনাকে দুটো জিনিস বুঝতে হবে, কি প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় ব্যয় কাকে বলে। যে খরচটা না করলেই নয়, সেটা হচ্ছে প্রয়োজনীয়। এবং অনেক কিছু এরকম খরচ থাকে যেটা না করলেও চলে, এবং সেই ব্যয়টাকে আমরা বলবো অপ্রয়োজনীয় ব্যয়। তাহলে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় ব্যয়কে আমাকে প্রথম ধাপে যেটা করতে হবে, চিহ্নিত করে নিতে হবে। এবং প্রতি মাসে আমাকে একটা বাজেট তৈরি করতে হবে। ধরুন, আমার বাচ্চা স্কুলের জন্য অত ফিস টাকা আমরা দেব, ওষুধের জন্য অত টাকা আমরা দেব, বাড়ি গ্রসারি আইটেম খরচ করার জন্য, খাবার দাবার ইত্যাদির জন্য অত টাকা দেব, তারপরে ভাড়া জন্য অত টাকা দেব, যদি ঋণ থেকে থাকে তাহলে ঋণে ইএমআই টা কত টাকা দেব। ফলে এই মাসিক বাজেটটা যদি আমরা তৈরি করে নিতে পারি, তাহলে বাজেট হলো একটা খুবই বলবৎ, বা আপনি বলতে পারেন সাকসেসফুল উইপেন, যেই দিয়ে আপনি ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি তো বলি আপনাদের 50-30-20 নিয়ম মেনে চলা উচিত। এবং এই ক্ষেত্রে 50-30-20 নিয়ম কেন মানা উচিত আমি আপনাদেরকে বলি। এই 50-30-20 নিয়মটা হচ্ছে একটা বিশাল বড় নিয়ম, যেটা বাজেটে আমরা ব্যবহার করে থাকি। এবং স্মার্ট বাজেট কৌশলটাই হলো কি, এই 50-30 এবং 20% আমরা ব্যয় করব কিভাবে। এই নিয়ম অনুযায়ী বলা চলে, 50% প্রয়োজনীয় খরচ, যেটা কি আমি বললাম প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয় জিনিসগুলো আছে, যেটা না করলেই নয়, এগুলো জীবন যাপনের জন্য অপরিহার্য খরচ, এছাড়া চলবে না। আমি কয়েকটি উদাহরণ এখানে প্রস্তুত করার চেষ্টা করেছি। ধরুন, ভাড়া বা বন্ধকি কিস্ত, বা ইউটিলিটি, বিদ্যুৎ, জল, গ্যাস, এইগুলো বিল, টেলিফোন বিল, মৌলিক পরিবহন, বা ধরুন এই যে জ্বালানি, কুকিং গ্যাস, বীমা, ঋণের ন্যূনতম কিস্তি, এইগুলো আপনি না দিলেই নয়, এইগুলো আপনাকে দিতেই হবে। তাহলে এই যে প্রয়োজনীয় খরচগুলো আছে, সেটি 50%, এবং ওইটাকে আমাকে খরচ করতেই হবে। এবং 30% আপনি খরচ করুন পছন্দের খরচের উপর, অর্থাৎ যেটা আপনি জীবনযাত্রা বলতে পারেন। দেখুন, আমরা তো এই পৃথিবীতে এসেছি, ফলে জীবনটাকে উপভোগও করতে হবে। আমি যতই সঞ্চয় কথা বলি না কেন, ঐচ্ছিক খরচ বা জীবন আনন্দে জন্য কিছু খরচটা করতেই হয়। ফলে জীবনে আনন্দ যোগ যদি করতে চান, এই খরচটা না করলে তো হবে না। যেরকম আমি আপনাকে বলি, আপনি সপরিবারকে নিয়ে একদিন হোটেলে গেলেন, ভালো করে বাইরে থেকে খেয়ে এলেন। আপনি একদিন পুরো পরিবার সদস্যদেরকে নিয়ে গিয়ে একটা সিনেমা থিয়েটারে আপনি একটা সিনেমা দেখে এলেন, বা একটা থিয়েটার দেখে এলেন। বা আপনার কোনো শখ আছে, আমি পাহাড়ে ঘুরতে যাব, তাহলে সেই শখ আহ, মেটানোর জন্য আপনি পাহাড় থেকে ঘুরে এলেন। বা শখের আপনার কোনো কেনাকাটা হতে পারে, বা আপনি কোনো বড় ক্লাবে সাবস্ক্রিপশন নিলেন। ফলে এই যে পছন্দের খরচ, তার জন্য আপনি 30% খরচ করুন, কিন্তু 20% আপনাকে সঞ্চয় করতে হবে। এবং যদি আপনার কোনো আগে থেকে ঋণ থাকে, তাহলে সেই ঋণ পরিশোধের জন্যও আপনি এই 20%-এর মধ্যে দিয়ে ব্যয় করতে পারেন। অর্থাৎ আপনার আর্থিক নিরাপত্তার জন্য অর্থটা কিভাবে খরচ করবেন, এবং এইগুলো জরুরি তো হবে। অবসরকালীন সঞ্চয়, ধরুন আমি আপনাকে বলি এসআইপি, হ্যাঁ, যেটাকে আমরা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বলি, বা পিপিএফ, হ্যাঁ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এই অতিরিক্ত ঋণ পরিশোধ, এইসব জন্যই আপনি করতে পারেন। এবং এইগুলো করার পরে যে টাকাটা পরিমাণ আপনার হাতে থাকবে, সেই টাকাটাকে আপনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারেন।
এবং এই সঞ্চয়টা কেন প্রয়োজনীয়? সঞ্চয়টা এই জন্যই প্রয়োজনীয় কি এটা ভবিষ্যতের নিরাপত্তাটা সুনিশ্চিত করে। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য এটা আপনাকে প্রস্তুত করে তোলে। এবং এই সঞ্চয়টাই হলো বিনিয়োগের ভিত্তি। আপনি দেখবেন, যদি আজকে আমি আপনাকে বলি যে কোনো আর্থিক পরিকল্পনার জন্য সঞ্চয়টা হলো তার একদম মৌলিক বিষয়বস্তু। যদি আপনি টাকাটা সঞ্চিত না করতে পারেন, তাহলে আপনি বিনিয়োগ কি দিয়ে করবেন? এবং সেই বিনিয়োগ না করে আপনি আপনার প্যাসিভ ইনকামটাকে কিভাবে বাড়াবেন? ফলে আপনাকে এইটা মেনে নিতে হবে কি সঞ্চয়টা করতেই হবে। এবং এইখানেই হচ্ছে সঞ্চয়ের গুরুত্ব। যেই জন্য আমি একটা ক্যাপশনটা তৈরি করলাম কি আগে সঞ্চয় পরে ব্যয়। আগে খরচ না করে আগে আপনার আয় থেকে সঞ্চিত টাকাটাকে আপনি সরিয়ে রাখুন, এবং তারপরে যে পরে আছে টাকা, সেই পরে থাকা টাকাটাকে আপনি খরচ করুন। এইরকম করে দেখবেন, আজকে যদি আপনি 1 টাকা করেও যদি প্রতিদিন জমান, তাহলে এই দেখবেন একদিন আপনার 10 বছর পরে প্রচুর পরিমাণে টাকা হয়ে যাবে। তার মানে এই জায়গাটা সঞ্চয়ের গুরুত্বটাকে আমরা ফেলে দিতে পারি না। এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও আপনাদের কাছে বলবো কি আপনারা একটা ইমার্জেন্সি ফান্ডের জন্য প্রস্তুত হন। জরুরি তহবিল তৈরি করুন। আকস্মিক বিপদের জন্য অর্থ সংরক্ষণ করতে হবে। এবং যতই যা কিছু হয়ে যাক না কেন, আপনি ওই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা খরচ করবেন না। যখনই কোনো এমার্জেন্সি হবে, তখনই ওই খাতে আমরা হাতটা লাগাবো। সাধারণত আমরা এটা কিভাবে করি? 3 থেকে 6 মাসের যে আপনার মাসিক খরচ আছে, তত টাকাকে দিয়ে আপনাকে, যদি আপনি 6 মাস করেন খুবই ভালো, যদি আপনি আরো বেশি করেন সেটাও ভালো। কিন্তু মিনিমাম আমি বলছি 3 থেকে 6 মাসের খরচটা আপনাকে একটা জরুরি তহবিল মধ্যে করে আলাদা করে ফান্ড তৈরি করে রাখতে হবে। এবং এই টাকাটা দেখুন, একটু আগেই আমি আপনাকে বলছিলাম না কি যদি একটা ব্যক্তি 50,000 টাকা মাসে ব্যয় হয় এবং 6 মাসের জন্য, তাহলে এই যে 3 লাখ টাকা, 3 লাখ টাকা ক্যাশটা যদি নিজে বাড়িতে রেখে দেয়, তাহলে তো তার অমূল্যায়ন ঘটতে থাকবে। 6 মাস পরে তো ওই 3 লাখ টাকা দিয়ে যত পণ্য কেনার কথা বলছিলাম বাজারে, ততটা পাওয়া যাবে না। তাহলে এই 6 লাখ টাকা এমার্জেন্সি ফান্ড যেটা, সেই টাকাটাকে আমরা কোথায় রাখাচ্ছি? আমরা কোনো হাতে বা নগদে রেখে দিলাম না কোনো লকারে। এটাকে আমরা কোনো একটা এইরকম জায়গা বিনিয়োগ করব, যেই জায়গা থেকে আমরা সহজে নগদায়ন করতে পারি, অর্থাৎ কনভার্টিবিলিটি ইনটু দ্য ক্যাশ, সেইটাকে যাতে সহজে আমরা আহ, নিয়ে আসতে পারি। ওই জায়গাগুলোই আমরা বিনিয়োগ করব, যেখানে টাকাটা সহজে ক্যাশে কনভার্ট করা যেতে পারবে। এবং ধরুন, এই কেন প্রয়োজন আপনাকে আগেই আমি অনেকবার উদাহরণ দিয়েছি, চাকরি হারানোর উদাহরণ দিয়েছি, অসুস্থতার সময় খুবই কাজে লাগে এটা। আপনি দেখবেন এখন টিভিতে একটি মেয়ে, সে চাকরি করতে বেরিয়েছে, এবং সে ওই অ্যাডভার্টাইজমেন্টে বারবার বলছেন, বাবা আপনার যে হঠাৎ অসুস্থতা হওয়ার যে টাকাটা, সেই টাকাটা আমি দেব, কারণ হচ্ছে আমি একটা ইমার্জেন্সি ফান্ড করে রেখেছি। তাহলে এই জায়গাটা আর্থিক পরিকল্পনা সব থেকে গুরুত্বের জায়গায়। এবং বিনিয়োগের ধারণাটা একটু এবারে আমরা একটু দেখে নেব সংক্ষেপে। কারণ হচ্ছে অতক্ষণ আমরা যেটা বুঝলাম কি আর্থিক পরিকল্পনাটা কেন দরকার, কিভাবে করব, তার ধাপগুলো কি কি আছে, এবং ওইখানে আমরা দেখলাম কি সঞ্চয়টা উপরে সব থেকে বেশি জোর দেওয়া হলো। প্রথমে সঞ্চয়, তারপরে ব্যয়। তাহলে এই যে সঞ্চিত বা গুচ্ছিত টাকাটা, এই টাকাটাকে আমরা কোথায় বিনিয়োগ করব? দেখুন, বিনিয়োগের ধারণা যদি আপনার ঠিক থাকে, তাহলে অর্থ বৃদ্ধি হবে। এবং এই বিনিয়োগটা হচ্ছে অর্থ বৃদ্ধি করার একটি প্রক্রিয়া। এবং আপনি দেখুন, সঞ্চয়টা ভালো না বিনিয়োগটা ভালো? এখনই আমি আপনাকে বলছিলাম কি ইমার্জেন্সি ফান্ড করতে গেলে 3 থেকে 6 মাসের জন্য আপনি করবেন। তাহলে এই যে সঞ্চয় করে আপনি 6 মাসে যদি 3 লাখ টাকা আপনার আলমারিতে রাখুন, তাহলে তো ওই টাকাটা বাড়বে না। তাহলে
ওই টাকাটাকে আমাকে কোথাও না কোথাও বিনিয়োগ করতে হবে। তাহলে সঞ্চয় বনাম বিনিয়োগ, আমরা এখান থেকে দুটো তিনটে কথাটা বা মৌলিক পার্থক্যটা বের করে নিতে পারি। সঞ্চয়টা হচ্ছে অল্প মেয়াদের জন্য এবং বিনিয়োগটা হচ্ছে দীর্ঘমেয়াদের জন্য। এবং সেটা আহ, স্বল্প মেয়াদেও হতে পারে, কিন্তু স্বল্প মেয়াদি যে বিনিয়োগ হয় তার উপরে আয়টা একটু কম হয় তুলনামূলক, যেটা নাকি আপনি দীর্ঘমেয়াদের জন্য করছেন। শুধু তাই নয়, আপনি দেখবেন এই সঞ্চয় যেটা আমরা করছি সেটা ছোট ছোট যে আর্থিক স্বপ্ন সেটাকে পূরণের জন্য সাহায্য করে, কিন্তু বিনিয়োগ দিয়ে আমি বড় বড় আর্থিক স্বপ্নটাকে পূরণ করতে পারি। যেই ব্যক্তির কাছে বিনিয়োগ করার মাধ্যমগুলো নির্ণয় করাটা শিখে নিয়েছেন, সেই ব্যক্তি কিন্তু জীবনে অনেক বড় জায়গা পৌঁছে যেতে পারবেন। যে আর্থিক স্বাধীনতার অর্জন করার কথা আমরা বলছিলাম, সে হয়তো ফিনান্সিয়াল ফ্রিডমটা তিনি নিজে জীবনে অ্যাচিভ করতে পারবে। এবং এই বিনিয়োগ এবং সঞ্চয়ের মধ্যে একটা আরো জিনিসটা কাজ করে, সেটি হলো ঝুঁকি। কারণ হচ্ছে ঝুঁকির সঙ্গে সরাসরি রিটার্নে বা তার উপরে যে আয়টা, সেই আয় নির্ভর করছে। ঝুঁকি এবং বিনিয়োগ সবসময় একসাথে চলে। আপনি এরকম হতে পারে না কি আপনি বিনিয়োগ করলেন ওইখানে ঝুঁকি নেই। কেউ কেউ আপনারা বলতে পারেন কি স্যার আমি তো ধরুন ফিক্সড ডিপোজিট ব্যাংকে করে রেখেছি বা পোস্ট অফিসে রেখেছি, ওইখানে কোনো আমার ঝুঁকি নেই। তবে আপনাদেরকে আমি এইটুকু বলে রাখি কি যদি আপনি ওইখানে রাখছেন 6%, 7% ফিক্সড রেট অফ ইন্টারেস্ট, ফিক্সড ডিপোজিট রেট অফ ইন্টারেস্ট, তাহলে এই ফিক্সড ডিপোজিটের থেকে বেশি কিন্তু যখনই আপনার মুদ্রাস্ফীতি হয়ে যাবে, তাহলে সেটা একটা বিশাল রিস্ক হয়ে গেল। সিমিলারলি আপনি দেখুন কি সম্ভাব্য ঝুঁকিগুলো কি কি হতে পারে। সেই সম্ভাব্য ঝুঁকিগুলোকে আপনি পরীক্ষা করুন, সবসময় পরীক্ষা করুন, এবং ওই ঝুঁকি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এবং ওই ঝুঁকি থেকে বেরোনোর একটাই পথ আছে, সঠিক মাধ্যমে বিনিয়োগ করা। এবং যেখানে বিনিয়োগেরও করলেও যখন ঝুঁকিটাকে আমি ম্যানেজ করতে পারবো না, তখনই কিন্তু আমাকে বীমার সাহায্য নিতে হবে। সেই সব জন্যেই আমাদের এটা একটা বলা থাকে কি যখনই আপনি কোনো আর্থিক পরিকল্পনা করবেন, সে নিজে ব্যক্তিগত জীবনে অথবা পরিবারের জন্য, তখন আপনি চেষ্টা করবেন কি ইন্স্যুরেন্সটাকেও ওই আর্থিক পরিকল্পনার একটা অঙ্গ হিসাবে মেনে নিতে। তাহলেই কিন্তু দেখবেন বিনিয়োগের ধারণা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং আপনি আপনার জীবনের যে আর্থিক লক্ষ্যগুলো সেই লক্ষ্যগুলো পূরণ করতে পারবেন। এই বিনিয়োগের কি কি ধরন হতে পারে, যেটা আমরা বলছিলাম আপনাকে, আমি বলবো বিস্তারিতভাবে কি কোন কোন জায়গায় আপনি টাকা রাখতে পারবেন। সেটা প্রথম হলো ব্যাংক ডিপোজিট। ব্যাংকে আপনি টাকা রাখবেন, কমার্শিয়াল ব্যাংক থেকে শুরু করে নানান ধরনের ব্যাংক আছে, এবং বিভিন্ন অ্যাকাউন্টে আপনি টাকা রাখতে পারবেন। আপনি ওখানে সেভিং ব্যাংক অ্যাকাউন্টে রাখতে পারবেন, কারেন্ট অ্যাকাউন্টে রাখতে পারবেন, আপনি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে রাখতে পারবেন, আপনি একটা রেকারিং ডিপোজিট তৈরি করে নিতে পারেন। তাহলে এই সব জায়গা অ্যাকাউন্টে রাখলে, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে কি এখানে রিটার্নটা বা আয়টা, আপনার যে বিনিয়োগের উপর আয়টা, সেটা অনেকটাই কম। কিন্তু যখন আপনি শেয়ার বাজারে টাকা রাখতে যাবেন, তখন শেয়ার বাজারে কিভাবে টাকা রাখবেন এবং এই বিনিয়োগটা করার কি কি লাভ বা লোকসান আছে, সেটাও আমরা একটু চট করে দেখে নেব। বা মিউচুয়াল ফান্ডে আপনি টাকা রাখতে পারেন। ধরুন আমি ঠিক করেছি কি ব্যাংকে সব থেকে রিস্ক কম, কিন্তু শেয়ার বাজারে রিস্ক বা ঝুঁকি সব থেকে বেশি। তাহলে এই দুটো মাঝামাঝি আমরা কি কোথাও না রাখতে পারি না? হ্যাঁ, নিশ্চয়ই রাখতে পারি। এর মাঝামাঝি হলো একটি কোথাও যদি মিউচুয়াল ফান্ডে আমি টাকা রাখি। যদি আপনার মনে হচ্ছে না এটাও রিস্কি হয়ে যাচ্ছে, আমার একদম ফিক্সড রেট অফ ইন্টারেস্ট দরকার, ওর যাই হোক বাজারে বাজারটা উঠা যাক নামা যাক আমার কিচ্ছু দেখা দরকার নেই, আমি অত টাকা দিলাম, আমার মাসে মাসে অত টাকা দরকার, তাহলে এই ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ গুলো যেটা আছে, সেইটাকে ধরুন বন্ড, ওই বন্ডে আপনি টাকাটা রাখলেন। এবং যদি আপনি বিনিময় বিনিয়োগের বিনিময় যদি আপনি একটা খুব ভালো টাকা আহ, বা সম্পদ তৈরি করতে চান, তাহলে রিয়েল এস্টেটে রাখতে হবে। এবং ঝুঁকির মাত্রা এই সব ক্ষেত্রেই দেখবেন আলাদা আলাদা হয়।
আপনাকে আগেই বলেছি। যদি রিয়েল স্টেটে বলেন, ওইখানেও ঝুঁকি আছে। অনেকেই বলেন কি না না জমিতে বা বাড়িতে বা ফ্ল্যাটে এইসব জায়গাগুলোতে বা হাউসিং এ এইসব গুলোতে কোনো ঝুঁকি নেই। কিন্তু আমি আপনাদেরকে বলি, দেখবেন যেখানে একটা প্রজেক্ট করা হয়েছে সেইখানে মানুষগুলো আর বসবাস করতে চায় না, তাহলে ওইখানকার যে প্রস্তুতি সেটা পুরোপুরি কিন্তু ওই হাউসিং প্রজেক্টটা ফেল হয়ে যায়। এবং যিনি বিল্ডার তার ক্ষেত্রে ওইটা একটা বিশাল, মানে আপনি বলতে পারেন কি লস হয়ে যায়। তাহলে এই যে নুকসানটা হলো, তার কারণটাই হচ্ছে কি ওনার বিনিয়োগের ধারণাটা ঠিক ছিল না। ফলে এক এক করে আমরা এখানে বুঝে নেব। ধরুন ইকুইটি বিনিয়োগটা, এবং ইকুইটি বিনিয়োগটি হলো একটি কোম্পানি শেয়ার কেনা, এবং এই শেয়ার কিনে আপনি মালিকানা অর্জন করে নিচ্ছেন। এবং শুধু মালিকানা অর্জন করছেন না, ওই কোম্পানি যে প্রতি বছর আয় করছে বা লাভ করছে, সেই লাভের আপনি একটা ভাগ পাচ্ছেন, যেটাকে আমরা লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে থাকি। ফলে আপনি আহ, লোকসানেরও অংশীদার হচ্ছেন, এবং তার যে লাভের ভাগ সেই মধ্যেও আপনি একটা অংশ পাচ্ছেন। কিন্তু এর বৈচিত্র্যটা হলো উচ্চ ঝুঁকি এবং উচ্চ রিটার্ন, হাই রিস্ক হাই রিটার্ন। আপনি দেখবেন যেহেতু ইকুইটিতে আমরা ইনভেস্ট করছি, অনেক হায়ার রিস্ক আমরা এজিউম করছি বা নিচ্ছি। ফলে ওই কারণে আপনার রিটার্নটাও বা ওর উপর যে আয়টা সেটাও কিন্তু অনেক উঁচু হচ্ছে। এবং লং টার্ম যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে আপনার এই জন্য বেশি লাভজনক হবে। লভ্যাংশ ও ক্যাপিটাল গেনও হয়। আপনি দেখবেন শুধু লভ্যাংশ নয়, 2 বছর পরে যদি কোনো কোম্পানি আপনি শেয়ার বিক্রি করেন, তাহলে দেখবেন ইতিমধ্যে 2 বছরের মধ্যে আপনার টাকাটি ডবল হয়ে গেল। আপনি হয়তো 200 করে শেয়ার কিনেছিলেন, এখন বাজারে ওর দামটা হয়ে গেছে 400 টাকা। ফলে সরাসরি মালিকানা, লভ্যাংশ, ক্যাপিটাল গেইন, লং টার্ম বিনিয়োগে বেশি লাভজনক, এই সবগুলো হলো ইকুইটি ইনভেস্টের একটা বৈশিষ্ট্যগুলো। এবং কোম্পানির মুনাফার অংশীদারি আপনি যেটা পেয়ে যাচ্ছেন, তাতে কি হচ্ছে কি প্রতি বছর বছর আপনি একটা ডিভিডেন্ডও পাচ্ছেন। এবং মূলধন হ্রাসেরও কিন্তু সম্ভাবনা থাকে। বাজারের ওঠানামার যে প্রভাবটা, সেটা আপনার এই ইকুইটি বিনিয়োগ উপরেও পড়ে। ফলে যাদের জোখিম বা ঝুঁকি নেওয়ার ধরুন অতটা ক্যাপাবিলিটিস নয়, হ্যাঁ ক্ষমতা নয়, সেই ব্যক্তিগুলোকে কিন্তু ইকুইটিতে ইনভেস্ট না করাই ভালো। কিন্তু যদি আমরা বলি কি না মিউচুয়াল ফান্ড বিনিয়োগ আপনি করতে পারেন, কারণ হচ্ছে বিভিন্ন বিনিয়োগকারীর অর্থ একত্রিত করে নেওয়া হয় এইখানটাতে, এবং এই একত্রিত অর্থ দিয়ে একটা পুল তৈরি করা হয়, তা বিভিন্ন শেয়ার বন্ড ইত্যাদিতে বিনিয়োগ করা হয়। কিন্তু মজার বিষয়টা হলো এটা আপনাকে করতে হচ্ছে না। ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে সব নির্ণয় নিতে হচ্ছিল। এইখানে কিন্তু আমরা কি করছি, এইখানে একজন ফান্ড ব্যবস্থাপক বা ফান্ড ম্যানেজার থাকছেন, তারাই কিন্তু পোর্টফোলিওটা ম্যানেজ করে। এবং ইকুইটি মিউচুয়াল ফান্ড মূলত কোম্পানি শেয়ারে বিনিয়োগ করে। এবং এইটাও আপনি দেখবেন অ্যাক্টিভ ফান্ডে ফান্ড ম্যানেজার বাজার বিশ্লেষণ করে, এবং আবার কিছু কিছু প্যাসিভ ফান্ডে দেখবেন তারা বাজার সূচক অনুসরণ করে চলে। কারণ হচ্ছে আপনি যদি বাজার সূচক, যেটাকে আমরা বলছি এই যে সেন্সেক্স আছে, নিফটি আছে, হ্যাঁ অনেকগুলো, তো এইগুলোকে আপনি যখন বাড়ছে তখন মনে করছেন কি আপনার টাকা বাড়বে, আবার যখন এটা কমছে তখন মনে হচ্ছে কি আমার টাকা কমে যাবে। কিন্তু আমি আপনাদেরকে বলি, যদি আপনি একটা কোনো কোম্পানির শেয়ারটাকে বিশ্লেষণ করে, তার টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে যদি আপনি ইনভেস্ট করবেন, তাহলেই দেখবেন আপনার সেইখানে টাকাটা ডুবে যাওয়া বা টাকাটা হ্রাস হওয়ার তার সম্ভাবনাটা অনেকটাই কম। এবং মিউচুয়াল ফান্ডটাও ওপেন এন্ডেড ফান্ড হয়, ক্লোজ এন্ডেড ফান্ড হয়। ওপেন এন্ডেড ফান্ডটা আপনি এখানে যত খুশি আপনি এনএভি বা আপনার যে মার্কেট ভ্যালু আছে তার উপরে দিয়ে আপনি টাকাটা ইনভেস্ট করতে পারবেন। কিন্তু ক্লোজ এন্ডেড ফান্ডের কি হয়, একটা সময় অবধি এটা করা হয়, তারপরে যেটা হচ্ছে এই টাকাগুলো আপনাকে সেই দিনকার যে এনএভি হয় সেই অনুযায়ী আপনাকে ফেরত দিয়ে দেওয়া হয়। কিন্তু Hello, sir. এরও কিছু সুবিধা সুবিধা এবং অসুবিধা আছে। Hello. আহ, ধরুন পেশাদার ফান্ড ম্যানেজমেন্ট Okay. থাকে,
ফলে আপনার এখানে ওনারা যেহেতু সবই বিষয়গুলো ভালো বোঝেন, ফলে আপনার টাকাটা ডুবে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। ঝুঁকিটা নিশ্চিত রূপে ধরুন শেয়ারে টাকাটা খাটানোর থেকে মিউচুয়াল ফান্ড কেনাটা অনেক ভালো। এবং এখানে ঝুঁকিটা বিভাজন হয়ে যায় এবং স্বল্প মূলধনে আপনি এটা শুরু করতে পারেন। এবং এখানেও কিছু ঝুঁকি আছে, যেটা হচ্ছে আপনাকে ওই যে ফান্ড ম্যানেজার বললাম তার ফিস দিতে হবে। এবং বাজার যদি একদমই ওঠানামা করে, তাহলে তার প্রভাবটা কিন্তু, যেহেতু আলটিমেটলি টাকাটা তো সেই বাজারেই লাগানো হচ্ছে, ফলে ওইটাও কিন্তু আপনার এনএভি ওর উপরে নির্ভর করবে। এবং এই ঝুঁকি ব্যবস্থাপনাটা আমরা কিভাবে করব, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, কি জীবনের অনিশ্চয়তাটা কিন্তু থাকবেই, এটাকে আমরা সরাসরি সরিয়ে নিতে পারবো না। যেটাকে আমরা বলি ঝুঁকি এড়ানো যায় না, তবে তা নিয়ন্ত্রণ করা যায়। রিস্ক ক্যান নট বি অ্যাভয়েডেড বাট ইট ক্যান ইজিলি বি ম্যানেজড। এবং এটা ইট ক্যান ইজিলি বি ম্যানেজড আমি শুধু তার জন্যই বলছি যে বোঝেন কি রিস্কটা কি। এবং ওই জন্য আমরা বলি কি রিস্ক অ্যান্ড রিটার্ন গোজ হ্যান্ড ইন হ্যান্ড, মানে যেটা হচ্ছে রিস্ক ঝুঁকি অথবা আপনার বিনিয়োগের উপর যে আয়, সেটা দুটো একসাথে চলে। এবং ঝুঁকি কমানোর কৌশলটা আপনাকে শিখতে হবে। সেই কৌশলগুলোর মধ্যে একটি হলো যেটা আছে আপনার সমস্ত পোর্টফোলিও একইটা মাধ্যমে বিনিয়োগ করবেন না। ধরুন আপনি হাউসে টাকা রাখলেন, আপনি গোল্ডে টাকা রাখলেন, আপনি কিছু প্রপার্টিতে রাখলেন, আপনি কিছু টাকাটা ফিক্সড ডিপোজিট করে রাখলেন, আপনি কিছু টাকা শেয়ারে লাগালেন, আপনি কিছু টাকা মিউচুয়াল ফান্ডে রাখলেন। তাহলে ডাইভার্সিফিকেশন যেটা, সেই ডাইভার্সিফিকেশন অফ ইউর সেভিংস খুব ভালোভাবে হচ্ছে। এবং তার জন্য কি হচ্ছে, কোনো একটা যদি আপনার ডেপ্ট ফান্ডে টাকাটা কমও আসে, তাহলে দেখবেন ইকুইটি ফান্ডে আপনার টাকাটা বেড়ে গেল। বা যখন দেখা যাবে কি ইকুইটি ফান্ডটা ভালো পারফর্ম করছে না, তখন আপনি একটা খুব ভালো পরিমাণে রিটার্নটা ওইখান থেকে ডেপ্ট ফান্ড থেকে পেয়ে যাচ্ছেন। এইভাবে ডাইভার্সিফিকেশন অফ ইউর পোর্টফোলিও, এইটা করে আমরা আরামসে ঝুঁকি ব্যবস্থাপনাটা নিজে নিজেই করতে পারি। আর এই যে কথাটা ঝুঁকি এড়ানো যায় না, তবে তা নিয়ন্ত্রণ করা যায়, এইটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এবং আগেও আমি আপনাকে বলেছি কি আর্থিক পরিকল্পনা করতে গিয়ে জীবন বীমা, স্বাস্থ্য বীমা, সম্পত্তি বীমা, এই তিনটে বীমা অবধারিত ভাবে নিতে হবে। কারণ হচ্ছে, এবং জীবন বীমাটাও যখন নিতে যাবেন, ওই যে আমি আপনাকে ছোট গল্প বলেছিলাম প্রথম দিকে, সেখানে দেখবেন ওই ব্যক্তি যে লিভার সিরোসিস হয়ে মারা গেলেন, তার কথা আমি আপনাকে বলছি, সেই ব্যক্তি যদি টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান নিয়ে থাকতো মাত্র 12,000 টাকা প্রতি বছর দিয়ে, তাহলে 1 কোটি টাকা হয়তো বা তার কাছে সম্পর্ক একটা ভালো অ্যামাউন্টের লাইফ ইন্স্যুরেন্স নিয়ে নিতে পারতেন। এবং সেই সময় ওই টাকাটা কিন্তু তার পরিবারে কাজে দিত। সিমিলারলি হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বীমাটাও কিন্তু খুবই দরকার। এবং এই যেটা হেলথ ইন্স্যুরেন্সের সময় দেখবেন আজকের দিনে প্রত্যেক মানুষকে 5 লাখ 10 লাখ টাকা হেলথ ইন্স্যুরেন্স করে রাখা উচিত। এবং প্রপার্টি ইন্স্যুরেন্সটাও করে রাখা উচিত। তবে যারা ইন্স্যুরেন্সের নিয়ে কথা চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে আমি বলি কি বীমা হলো সুরক্ষা একটা মাধ্যম, বিনিয়োগের মাধ্যম নয়। বীমাটা হচ্ছে আপনার আয়টাকে খুব বাড়িয়ে দেবে বা রিটার্নটাকে খুব বাড়িয়ে দেবে তা নয়, কিন্তু আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন আর্থিকভাবে, সেই জায়গা থেকে আপনাকে নামতে দেবে না। কারণ হচ্ছে সেই ব্যক্তির, আপনি আবার কথা ঘুরে ফিরে আমাকে বলতে হচ্ছে, আপনি ভেবে দেখুন সেই ব্যক্তি যদি প্রতি বছর, যে ব্যক্তি বছরে 12 লাখ টাকা আয় করেন, মাসে 1 লাখ টাকা আয় করেন, সেই ব্যক্তির জন্য সারা বছরে 12,000 টাকা দেওয়াটা কোনো ব্যাপারই ছিল না। কিন্তু সেই টাকা যদি দিয়ে দিত, তাহলে সেই পরিবার তার মৃত্যুর পরে কিন্তু রাস্তা উপরে চলে এসছে। আজকে তার বাচ্চাদের আর ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা চলছে না, মা বাবা অসুখ ওষুধগুলো কিন্তু সময় মতন পাচ্ছেন না, তার স্ত্রী যে থাকার বা সমাজ ব্যবস্থার মধ্যে যে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা উপভোগ করছিলেন সেটা পারছেন না। কিন্তু শুধু এইটুকুনি যদি, যে জীবন বীমাটা যদি আর্থিক পরিকল্পনার মধ্যে নিজেটাকে নিজে নিয়োজিত করে থাকতেন ব্যক্তি, তাহলে আজকে সবকিছুই সম্ভব ছিল। অর্থাৎ তার যে সমাজের যে মর্যাদা, স্ট্যান্ডার্ড অফ লিভিংটা ছিল, সেইটা সেই জায়গা থেকে আর নামতে পারতো না। ফলে
বিমাটা হচ্ছে আপনাকে, এটা হয়তো রাতোরাত ধনবান ব্যক্তি বানিয়ে দিতে পারে না, কিন্তু এর মধ্যে একটা বিশাল চমৎকার গুণ আছে, এবং সেই গুণ হলো কি, জীবন বীমা আপনাকে কখনো গরিব হতে দেবে না। আপনি যেই জায়গায় আছেন আর্থিকভাবে, সেই সুসম্পন্নতাটা আপনার মধ্যে থেকে যাবে। এবং রিটায়ারমেন্ট প্ল্যানিংটাও আপনাকে করে নিতে হবে আর্থিক পরিকল্পনার মধ্যে। কারণ হচ্ছে অবসর জীবনের ব্যয় অনুমান করুন, কি যখন আপনি রিটায়ার করবেন তখন দেখবেন আপনার অনেকটাই কিন্তু অসুস্থতার জন্য বাড়বে। আপনার তখন ধরুন মূল্যবৃদ্ধি অতটা হয়ে যাবে কি আপনাকে বেশি করে কিনতে হবে। এবং মজার জিনিস হলো কি, সেই সময় আপনার আয়টা অনেক কমে যাবে। তাহলে এই যে আয়টা অর্ধেক হয়ে গেল এবং ব্যয়টা আপনি এক পয়সাও কমাতে পারছেন না, তার জন্য প্রথম দিন থেকে, যেই দিন আপনি চাকরিতে ঢুকবেন সেই দিন থেকেই আপনাকে অবসরকালীন পরিকল্পনাটা শুরু করে দিতে হবে। এবং সেইখানে আপনাকে ভেবে নিতে হবে কি পেনশন কত পাচ্ছেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে রাখুন তার জন্য। যত আগে শুরু করবেন তত সুবিধা পাবেন। ওই যে আমরা বলি কম্পাউন্ডিং, কম্পাউন্ডিং ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, পৃথিবীর এটা অষ্টম একটা আশ্চর্য আছে, এটা নিউটন বলেছিলেন। তো এই যে সরি, আলবার্ট আইনস্টাইন বলেছিলেন। তো এই যে জায়গাটা, সেই আহ, জায়গাটাই আপনাকে বুঝে নিতে হবে কি আমরা আহ, যত আগে এটা শুরু করব তত আমরা এই সুবিধা অবসর পরিকল্পনাটা করতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে আর একটি পরিকল্পনা আমাদেরকে মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং, আইনসম্মত কর সাশ্রয়। কারণ হচ্ছে বিনিয়োগের মাধ্যমে কর ছাড় পাওয়া যায়, এইটিসি তে পাওয়া যায় আপনারা জানেন, বা এটিটিটিএ তে পাওয়া যায়, এটিটিটিবি তে পাওয়া যায়। আমি সেকশনস গুলো বলছি না, অত আমার এখন সময় নেই ট্যাক্স উপরে বলতে গিয়ে। কিন্তু আপনাদের বলছি, আপনি ওই ধরনের বিনিয়োগ করবেন মাধ্যমে যেইখানে আপনি কিছু একটা ট্যাক্সের ছাড় পাবেন, অর্থাৎ কর ছাড় পাবেন, এবং সচেতন ভাবে আপনি পরিশোধ করবেন। ট্যাক্স প্ল্যানিং এবং ট্যাক্স, এই যে ট্যাক্স পরিকল্পনা বা ট্যাক্স ফাঁকি আমরা বলি, ট্যাক্স প্ল্যানিং এবং ট্যাক্স ইভেশন, এটা আমাদের সবসময় উদ্দেশ্য থাকবে ট্যাক্স প্ল্যানিং এর মাধ্যমে ট্যাক্সটাকে কমানো। কখনো আমরা ট্যাক্স ইভেশনে পদ্ধতিতে যাব না। এবং সিকিউরিটিজ মার্কেটে বিনিয়োগ এবং অভিযোগ প্রতিকার, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে জানতে হবে। কেওয়াইসি, নো ইওর কাস্টমার ফর্মটা আপনাকে বুঝতে হবে, যার জন্য আপনার প্যান কার্ড এবং ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি কার্ড, পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র, এই তিনটে দিয়ে আপনাকে ওইটা কেওয়াইসি কমপ্লায়েন্ট কাস্টমার হতে হবে। এবং ইকুইটিতে যদি আপনি বিনিয়োগ করতে চান, তাহলে আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতেই হবে এবং তার সাথে সাথে ট্রেডিং অ্যাকাউন্টটাও খুলতে হবে। এবং মিউচুয়াল ফান্ডের জন্য বিনিয়োগ যদি আপনি করতে চান, তাহলে ডিম্যাটটা হচ্ছে অপশনাল, যদিও এটা কম্পালসারি নয়, কিন্তু এটা আমরা সবাইকে বলে থাকি কি ডিম্যাট মাধ্যমে বিনিয়োগ করাটা সব থেকে ভালো। এবং এই যে পুরো পুঁজি বাজার বা আর্থিক বাজার আছে, ধরুন নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রক কর্তৃত্ব অনুমোদিত সংস্থার সাথে নিবন্ধন করে, যেমন আমফি বা স্টক এক্সচেঞ্জ, তাদের সঙ্গে বিষয়টাকে বুঝে নিতে হবে যে আপনি যেই মাধ্যমে টাকাটা রাখতে যাচ্ছেন সেই সংস্থাটি ওই ক্যাপিটাল মার্কেট যে রেগুলেটর সেবি দ্বারা অনুমোদিত আছে না নেই, বা সেই আরওসি কাছে রেজিস্টার্ড আছে কি নেই, সেই আমফি দ্বারা অনুমোদিত আছে কি নেই, এইগুলো। এবং যদি কোনোভাবে আপনি দেখেন কি না আপনার অভিযোগগুলো শোনা হচ্ছে না, তখন কিন্তু আপনি সেবি কাছে সেই অভিযোগের প্রতিকারের জন্য শরণাপন্ন হতে পারেন। এবং সেবি এই জন্য খুব সুন্দর করেছে কি, স্কোর্স বলে একটি যেটা সাইট, সেবি কমপ্লায়েন্ট রিড্রেসাল সিস্টেম, সেই সেবি টোল ফ্রি হেল্পলাইন পরিষেবাটাও চালু করেছে, যেমন 18002667575 অ্যান্ড 180022755। তাহলে এই জায়গাগুলো থেকে আর একটা আমি বলবো, watchoutinvestors.com, এটাও খুব ভালো আপনার হচ্ছে একটা ওয়েবসাইট, যেই জায়গা থেকে আপনি বিভিন্ন কোম্পানিটা এটা দেখে নিতে পারেন। আমি বাস নেক্সট 1 মিনিটের মধ্যে আমি আমার কথাটা শেষ করব। এই কথাগুলো বলি যে আর্থিক পরিকল্পনা এমন একটি চলমান প্রক্রিয়া, সচেতনতা ও শৃঙ্খলা প্রয়োজন, যেটা মানুষকে জীবনটা সাফল্য করে তোলে। আজই পরিকল্পনা শুরু করুন ও প্রতিটি বিনিয়োগের ঝুঁকি মূল্যায়ন আগে থেকে করে রাখুন, যাতে আপনি ওই ঝুঁকির সঙ্গে মোকাবিলা করতে পারবেন। প্রয়োজনের ভিত্তির বিনিয়োগের সিদ্ধান্ত নিন। ধরুন আপনার জীবনে কতদিন পরে আপনার বাচ্চার জন্য
50 লাখ টাকা লাগবে হয়তো এমবিবিএস পড়ার জন্য, এবং তার কতদিন পরে আপনি তার বিয়ে শাদী দেবেন, তার জন্য হয়তো একটা রিসেপশনের জন্য কত টাকার পার্টি দেওয়ার জন্য টাকা লাগবে। আপনি যখন রিটায়ার করবেন তখন আপনার কত টাকা প্রয়োজন হবে। এই এইভাবে করে করে আপনাকে প্রয়োজন ভিত্তিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। আপনি দেখবেন আপনার ওই বিনিয়োগের মাধ্যমে ঠিক ওই সময় অত টাকাটাই আপনি হাতে কর্পাসটা পেয়ে যাবেন। এমন কোনো প্রকল্পে বিনিয়োগ করবেন না যা আপনি বোঝেন না। পণ্যটি ভালোভাবে বোঝার পরে বিনিয়োগ করবেন। এই কথাটা আমি এই কারণেই বলছি কি হয়তো আমরা বাজারে সবাই শুনে কথাটা বেশি চলি, সবাই ওই দিকে ভিড়কে মতন বাড়ছে তো আমিও ওই পিছনে পিছনে ছুটছি, না এটা করবেন না। আপনি সব সময় চেষ্টা করবেন কি নিজে যেটা বোঝেন না সেই জায়গা কোনো আপনি ওইখানে বিনিয়োগ করবেন না। আর বিশ্বাসের উপর বিনিয়োগ তো করবেনই না, সবকিছু নথি দ্বারা ব্যাকআপ রেখে চলবে। কারণ হচ্ছে যদি ব্যাকআপ আপনার রাখা থাকে তাহলেই কিন্তু আপনি নিশ্চিন্ত থাকবেন। এবং প্রতিটি আয়ের উপর জড়িত হওয়া বিবেচনা করুন, এবং বাজারের টিপস ও গুজব অন্ধভাবে অনুসরণ করবেন না। আগেই বলেছি কি ওই সবাই বাজারে একদিকে ছুটছে আমিও তাকে পিছনে পিছনে ছুটছি, তাহলে আপনিও কিন্তু ওই হুজুমের মতন একদম গর্তে পড়বেন। অস্বাভাবিকভাবে উচ্চ বা নিম্ন প্রদর্শিত যে কোনো কিছু কিছু ক্যাচ ছদ্মবেশে থাকে, যেরকম চিট ফান্ড বা এইগুলোতে কখনো আপনি নিজেকে জড়িয়ে নেবেন না, ওইসব মাধ্যমে কখনো বিনিয়োগ করবেন না। এবং এবং এমন প্রকল্প অনুসরণ করবেন না যেখানে আপনি সুদ তো পাবেন কিন্তু মূলধন হারাতে আপনি বাধ্য হবেন। এই জিনিসগুলো যদি আপনি মেনে চলেন তাহলেই আপনি দেখবেন আপনার যে আর্থিক পরিকল্পনা আছে সেটা সঠিকভাবে আপনাকে আর্থিক স্বপ্নগুলো পূরণ করতে সাহায্য করে তুলেছে, এবং আপনি আপনার জীবনে আর্থিক স্বাধীনতা অর্থাৎ ফিনান্সিয়াল ফ্রিডমটা প্রাপ্য করতে পেরেছেন, যেটা নাকি ছিল আপনার জীবনের লক্ষ্য। এই কয়েকটি কথা বলে এনআইএসএম কে এবং আপনাদের প্রত্যেকই শ্রোতা বন্ধুদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সাহিল, নাও আই হ্যাভ ডান। Yes, sir. Thank you. Now I request attendees to ask their question in Q&A section if they have any, so that you can address those questions. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা বলতে পারেন। এখন আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি সরাসরি, কয়েকটি প্রশ্নগুলো আমরা নেব। There is one question in Q&A section. ওকে, Actually, two questions there are. You প্লিজ can প্লিজ। address those. So some are in Bengali, some are in English. So I will read out the English one. Okay. Okay, first you complete the English one, thereafter I will try Yes. to read Bengali also. Sure, sure, sir. So the first question is, in this present time, ETF is growing day by day. Stock or ETF, which is better? ওকে, আচ্ছা, যিনি এটা প্রশ্ন করছেন, হ্যাঁ আমি বলি আপনাকে, তিনি বলতে চাইছেন কি স্টক বা ইটিএফ কোনটাতে আমরা বেশি বিনিয়োগ করব। তার জন্য আমি বলি দেখুন, ইটিএফটা নিশ্চিত রূপে আপনি আজকে দেখুন এই যে গোল্ড ইটিএফ বা আপনি সিলভার ইটিএফ বা অনেক ধরনের কমোডিটি ইটিএফ গুলো তৈরি হয়েছে, আমি সবকটার নাম বলছি না, কিন্তু খুবই পপুলার হচ্ছে। এবং যদি আপনি সরাসরি যখন আপনি ওই পণ্যে বিনিয়োগ করতে যাচ্ছেন তখন আপনার প্রচুর টাকার প্রয়োজন হচ্ছে। যদি ধরুন আমি আজকে উদাহরণটা সোনার দিই, গোল্ড, তাহলে আপনি যদি 1 গ্রামও সোনা কিনতে যান তাহলে আপনার 15,000 টাকা দরকার। তাহলে 15,000 টাকা তো একটা ব্যক্তির জন্য সঙ্গে নাও থাকতে পারে, কিন্তু আমি আপনাকে বলছি ইটিএফ এরটা এটাই হচ্ছে সাফল্য, কি যদি আপনার কাছে 100 টাকা আছে তাহলে বিভিন্ন কোম্পানির নানান ধরুন যারা আছেন এএমসি, তারা নানান ধরনের ইটিএফ তৈরি করছেন এবং সেই অনুযায়ী তার দাম আছে। ফলে আপনি আজকে দিনে 120 টাকা 125 টাকার মধ্যেও একটা ইউনিট ইটিএফটা গোল্ড ইটিএফটা পেয়ে যাবেন। তাহলে এই জায়গাটাই হলো সুবিধা। এখন কথাটা ওনার প্রশ্ন ছিল কি কোনটাতে ইনভেস্ট করলে বেশি ভালো। আলটিমেটলি দুটোই কিন্তু আপনার সেই প্রোডাক্টে গিয়েই কিন্তু ইনভেস্টেড হচ্ছে। ফলে আমি আপনাকে এইটুকু বলতে পারি
কি আপনি যেখানে কনভার্জেন্ট থাকবেন, যেখানে আপনার মনে হবে কি আমার এটা সুবিধা এবং যেটা আর্থিকভাবে আপনি সক্ষম, সেই টাকাটা আপনি ওইখানে ইনভেস্ট করবেন। তবে সবসময় আমি আপনাদেরকে বলি, আপনি শেয়ারে ইনভেস্ট করুন বা ইটিএফ এ ইনভেস্ট করুন, আপনি শেয়ারে যদি করেন তাহলে ওই কোম্পানির ফান্ডামেন্টালটা আগে আপনি দেখে নেবেন। আর যদি আপনি মনে করেন কি আমি ইটিএফ এ করব, তাহলে এখানে আপনি দেখে নেবেন কি যেই পণ্য বা ওই ইটিএফ গুলো, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড গুলো, যেটা হচ্ছে যার আন্ডারলাইন ভ্যালু গুলো ডিরাইভ করা হচ্ছে ওই শেয়ারে ভিত্তির উপরে, সেইটাও কিন্তু ফান্ডামেন্টালটা দেখবে। এই দুটো দেখে যদি আপনি করেন, তাহলে আপনার আয় উপরে যে রিটার্নটা, সেই রিটার্নটা সুনিশ্চিত থাকবে। সাহিল, Yes, sir. নেক্সট। Next, so there is one question in Bengali, mutual fund, and something is written in Bengali. Third question. In Q&A section, you will be able to find ওকে, those questions. Yes. now I have opened the Q&A. In this Yes. presentation time, ETF growing day by day, stock or ETF, that I have answered. Vinita, thank you, sir, for your insightful deliberation. Thank you, Vinita. I want to ask, given women's preference for gold, are gold ETF better option than physical gold? Of course, you see, the thing is that when you are, sorry, আমি আবার sorry for replying in English. আমি এটা বলতে চাইছি কি আপনি যখন গোল্ড ইটিএফ এ টাকাটা লাগাচ্ছেন, আপনি ভাবছেন কি এটা বেটার অপশন ফিজিক্যাল গোল্ডের থেকে? হ্যাঁ, নিশ্চিত রূপে। কেন কি আপনার ফিজিক্যাল গোল্ড রাখাটাতে অনেক আপনার অসুবিধাগুলো আছে, কিন্তু যখন আপনি ইটিএফটা রাখছেন এবং যদি আপনি মনে করেন কনসিডারিং আপনি ওমেন্স প্রিফারেন্সটাকে পিন পয়েন্ট করছেন, তাহলে আমি আপনাকে বলি যে আপনি ওই ইটিএফ এ যে বাজার দর, সেই বাজার দরেই কিন্তু আপনি লিকুইডেট করে দিতে পারছেন এবং সেই টাকাটাকে লিকুইডেট করার পরে আপনি ফিজিক্যাল গোল্ড কিন্তু ওই প্রাইসেই সংগ্রহ করে আপনি গয়নাকাঠি বা আপনার যে ফিজিক্যাল গোল্ডের প্রয়োজনীয়তাটা সেটা পূরণ করে নিতে পারছেন। ফলে ইটিএফটা হচ্ছে হোল্ডিং পিরিয়ডের জন্য সব থেকে বেশি সেফ এবং ওই মধ্যে কোনো হবে। মিউচুয়াল ফান্ড কিভাবে বেছে নেব? দেখুন, মিউচুয়াল ফান্ড আপনার কোনটা ইন্টারেস্ট আছে। মিউচুয়াল ফান্ড দেখুন, এখন সেক্টরাল মিউচুয়াল ফান্ড হয়, কোনো আপনার হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড হয়। ফলে আপনি দেখবেন একটা কোনো হয়তো ফার্মা উপরে বেস্ট করে আছে, কোনো একটা আপনি দেখবেন মেটাল উপরে বেস্ট করে আছে। ফলে আপনি যেটা অনুমানিক আপনি বলছি নাকি, যখনই আপনি বিনিয়োগ করতে যাবেন, ঝুঁকিটা নিরীক্ষা পরীক্ষা আপনাকে নিজে করতে হবে। ফলে আপনি যদি এখন মনে করছেন কি এই সেক্টরে এখন বেশি বুম আসছে, তাহলে আপনি ওইখানে কিন্তু ওই মিউচুয়াল ফান্ডগুলো করতে পারেন এবং এই মিউচুয়াল ফান্ডের যে পোর্টফোলিও কম্পোজিশনটা, সেটা কিন্তু ওই কোম্পানি বলে দিতে থাকছে। Next হচ্ছে Surya Bhandari. Thank you, Surya, for a very good question. Being a student, how can I start investment journey? Yes, this is a very good question. মানে সত্যি বলছি, এটা মানে সত্যি মানে হৃদয়কে স্পর্শ করে। কি ছাত্র তো স্যার আমরা, আমাদের কাছে তো টাকাই নেই, আমি ইনভেস্টমেন্ট করব কি করে? Surya, I can assure you, even if you do have a single penny per day, you can be a successful investor. দেখুন, পৃথিবীতে আমি আপনাকে বলি, যদি কেউ গরিব হয়ে জন্মেছে তাতে তার দোষ নয়, কিন্তু যদি সে গরিব হয়ে মরে যায় তাহলে তার নিশ্চিত কোনো কোনো দোষ ছিল। কিন্তু আপনি পৃথিবীতে ইতিহাস যদি পাল্টে দেখেন, দেখবেন কি যত বড় বড় ধনী বানী হয়েছে, সব ধনবান ব্যক্তি বা ধনী গুণী ব্যক্তি কোনো না কোনো সময় জীবনে খুবই দরিদ্র থেকে দরিদ্রতম ছিল। আপনি স্টিভ জবসের কথা বলুন, আপনি বিল গেটসের কথা বলুন, আপনি যার কথাই ধরুন, আপনি ধীরুভাই আম্বানির কথা বলুন। ফলে আমার বক্তব্যটা হচ্ছে কি, আমি যেটা করব সেটা মিনিমাম টাকা দিয়েই করব, কিন্তু রিটার্নটা আপনি রাকেশ জুনওয়ালার কথাটা ধরে নিতে পারেন, সে কত অল্প টাকা দিয়ে শুরু করেছিল, অথচ কিন্তু সে একটা এখন আজকে কত বড় কর্পাস বানিয়ে চলে গেছেন। এবং যদি তিনি আজকে বেঁচে থাকতেন, হয়তো অনেক আরো ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করতেন। ফলে এই জায়গাটা দেখুন কি, আমি বলছি কি, হাউ ক্যান আই স্টার্ট ইনভেস্টমেন্ট জার্নি? আপনি যদি আজ থেকেই এই ইনভেস্টমেন্ট যে পরিকল্পনাটা, সেই পরিকল্পিতভাবে যদি আপনি পরিকল্পনার যে যে আমি আপনাকে কম্পোনেন্টস গুলো কম্পোজিশন গুলো বলেছি, সেটাকে ভিত্তি করে যদি আপনি এগোন, আপনি দেখবেন বেশি নয়, আপনাকে 5-10 বছর মধ্যেই আপনি ফারাক দেখে নেবেন। যারা আমার এর আগে ক্লাসগুলো করেছেন ইনভেস্টমেন্ট প্ল্যানিং এ, আমার ছাত্ররাও, এমকমে অনেক ছাত্ররা এসে মানে সে তো ডিম্যাট অ্যাকাউন্ট খুলে পার্সোনাল পোর্টফোলিও আমার সঙ্গে শেয়ার করে, বলে স্যার আমি এই শেয়ারটা আপনার বলা
তে কিনেছিলাম এবং এই মাত্র 3 মাসের মধ্যে 80% 90% হয়ে গেছে স্যার, বিক্রি করে দেবো। বললাম না ভাই, আমি এই কনসালটেন্সিটা করি না। কিন্তু আমি ছাত্র হিসেবে, যেহেতু আপনি প্রশ্ন করলেন হাউ ক্যান আই স্টার্ট ইনভেস্টমেন্ট জার্নি, একটি কথা বলতে পারি, আপনি ডিম্যাট অ্যাকাউন্টটা খুলবেন। আপনি ওখানে 5 পয়সা 2 পয়সা যত করে যা পারবেন, আপনি সব রেঞ্জ অফ ভেরিয়েশন অফ প্রাইসেস আপনি পেয়ে যাবেন, সেক্টর পেয়ে যাবেন। এবং সেই জায়গায় ইটিএফ থেকে শুরু করে সবকিছুই আপনি পাবেন। আইপিও আছে। আপনি বিভিন্ন ওইখানে একটা মানে কি বলবো মহাসমুদ্র আছে ইনভেস্টমেন্ট মাধ্যমে। সেই মাধ্যম দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করুন। এবং যে যে কথাগুলো বলেছি সেই সতর্কতাটা আহ, সঙ্গে রেখে করুন, তাহলে দেখবেন আপনি সফল হবেন। হাউ টু ফাইন্ড দ্য বেস্ট মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডটা দেখুন কি করে চয়ন করবেন আপনি। এটা একটা থাম্ব রুল আছে কি লাস্ট 3-4 ইয়ার্স রিটার্নটা আপনি দেখলেই বুঝতে পারবেন। কারণ হচ্ছে শেয়ারে যেরকম রিটার্নটা হাইলি ফ্লাকচুয়েটিং মার্কেট, ভোলাটাইল হয়, সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে একটা কনসিস্টেন্সি থাকে উইদিন দ্যাট গিভেন ভোলাটিলিটি অফ দ্য মার্কেট। ফলে এই জায়গাটা দেখেই আপনি ওইখানে আনসার করতে পারবেন। সুদীপ্ত দে, so thank you Surya Bhandari for raising both these two nice questions. And Sudipta De is asking, discuss in brief procedure to register complaint on scores. Sir, scores এ রেজিস্টার করাটা খুবই সহজ। আপনি সেবি কমপ্লেন্ট রিড্রেসাল সিস্টেমে যাবেন, ওইখানে আপনার একটা সাইন আপ করে নিতে হবে মোবাইল নাম্বার দিয়ে এবং আপনার নাম ঠিকানা এইসবগুলো দিয়ে, এবং আপনি একটা ডকেট নাম্বার পেয়ে যাবেন আপনার যে যে রেজিস্ট্রেশন কোম্পানিকে এগেনস্টে আছে সেই সবগুলো আপনি দেওয়ার পরে, এবং ওই ডকেট নাম্বারটাকে আপনি ট্র্যাক করে করে আপনি 2 দিন অন্তর বা 1 দিন অন্তর অন্তর দেখতেও পারবেন যে আপনার কমপ্লেন লেভেলটা কোন অবধি এগিয়েছে। ফলে এইটা খুবই সহজ, আপনি এটা করতে পারেন। বা আপনাকে আমি তো বলেছি টোল ফ্রি নাম্বারটা আছে, সেই জায়গাও আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, শুভ্রাংশু মন্ডল ইজ আস্কিং, which is best option health insurance for which is best option health insurance for সিনিয়র সিটিজেন। নাও ইউ সি সিনিয়র সিটিজেনের জন্য, আচ্ছা উনি আমার মনে হচ্ছে এই প্রশ্নতে এই কি সিনিয়র সিটিজেনের জন্য কোন ইন্স্যুরেন্সটা বেস্ট অপশন আছে সেটা উনি বলতে চাইছেন। দেখুন, হেলথ ইন্স্যুরেন্সটা সবসময় সিনিয়র সিটিজেনের জন্য বেস্ট অপশন আমি বলি। কিন্তু ঘটনাটা হচ্ছে আপনি 60 পরে যদি হেলথ ইন্স্যুরেন্স নতুন করে কিনতে যান, তাহলে তো প্রিমিয়ামটা সত্যি এক্সরবিটেন্টলি হাই হয়ে যাবে। এবং সেটা কত টাকা, যতটা মানে আপনার ধরুন 20% 30% অফ দ্য সাম এশিওর্ড মতন প্রিমিয়াম পড়ে যাবে, আরো বেশি পড়বে। তাহলে তখন আমি আপনাকে এইটুকু বলি কি হেলথ ইন্স্যুরেন্সটা অনেক আগাম থেকেই নিয়ে রাখতে হবে। এবং সিনিয়র সিটিজেনের সময়টা দেখবেন যে এই যে কোম্পানিগুলো এটা বদমাশিটা করে, সেটা হচ্ছে এই কি আহ, প্রথম দিকে যেহেতু প্রিমিয়ামটা লো থাকে এবং কি বলবো পে আউটটা বা ক্লেম মানিটা হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। ফলে কোম্পানিরাও কিন্তু একটা আপনাকে রিনিউয়াল সহজে করে দেয়, এবং শেষের দিকে কিন্তু কোনো না কোনো মিন মেক বের করে ওই রিনিউয়ালটা করতে চায় না, নানান ঝামেলা হয়। ফলে আপনি একটা এইরকম কোম্পানি বেছে নেবেন যে কোম্পানিটা অনেস্ট হয়, যে কোম্পানি সত্যিকারে বিজনেস নর্মস রুলস রেগুলেশন মেনে বিজনেসটা করবে, নাকি শুধু মুনাফা করার জন্য। তাহলেই কিন্তু আপনার এই সমস্ত জিনিসগুলোটা ভালোভাবে চলবে। হ্যাঁ। আচ্ছা, সূর্য ভান্ডারী বলছেন, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ ইউ টু সূর্য ফর রেসপন্ডিং অ্যান্ড ইন্টারেক্টিং সো নাইসলি। So with this, I have answered almost all the 8 questions. Yes, sir, I think you have answered all the questions which has been asked by Yes, the attendees. So I think we can end this session now, sir. I got this session. Yes. Yes. So thank you, Okay. Sahil, and thank you all for giving me this opportunity. হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। আজকে সরস্বতী পুজো, নেতাজি শুভ জন্মদিন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। Yes. Thank you so much, sir.